কোথায় বা যেতে পারি তোমাকে ছাড়া, কোন চুলোয়? আজ সারাদিন কাটলো অকুল অবসরে, আর সারাদিন কাটলো এক প্রেষে বৃষ্টিতে, ভ্যাপসা গরমে, গুলতানি মারতে মারতে। আরও একটা দিন কাটলো অনুপম বিষাদে, তোমার চিঠির খোঁজে। ছোট হয়ে আসা মধ্যভাদ্রের বিকেলগুলো অকাল আর্দ্রতায় অনুকম্পাময় হয়ে উঠল, আর ভরভারন্ত শ্রাবণ মেঘের মতো ফিরতি গন্তব্যের দিকে মশগুল ছুটল সুবারবান ট্রেন। এখানে এমন কোনো দৃশ্য নেই যা তোমাকে ছাড়াই আমাকে পৌঁছে দিতে পারে তুমিহীনতায়। বন্ধুরা, বিভাবসুর আলো পৃথিবীতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আজকে আমরা এই এতদূর এসে মনে করতে পারছি, ভাবতে পারছি যে একটা কিছু অন্তত হচ্ছে। আমার যারা কাছের মানুষ আছে, আমার সঙ্গে যারা আছে, তাদের ভাবনায় অনুভাবনায় আমি এইটুকু পৌঁছে দিতে পেরেছি যে আমরা একটা কাজ করছি, এবং এই কাজটা শুধুমাত্র বিভা বসুর জন্য নয়, উত্তর ইতিহাস টিমের সবার জন্য। আমাদের এই চ্যানেলের জন্য আমাদের যে ভাবনা চিন্তাগুলো ছিল, তার প্রধান ভাবনাটা ছিল কবিতাকে, শুধু কবিতাকে নয়, শিল্পের সমস্ত দিকে আমাদের উত্তর ইতিহাস টিমের যে কাজকর্মগুলো আছে সেগুলো তুলে ধরা, এবং কবিতাকে, শিল্পকে মানুষের কাছে নিয়ে যাওয়া। উত্তর ইতিহাস পত্রিকা যখন প্রথম আমরা প্রকাশ করতে শুরু করি, তখন থেকেই আমাদের একটা মূল গন্তব্য, মূল লক্ষ্য ছিল বাংলার কৃষ্টিকে, বাংলার সংস্কৃতিকে তুলে ধরা। আস্তে আস্তে ইউরোপীয় সংস্কৃতি, অবাঙালি সংস্কৃতির চাপে পড়ে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি দিন দিন হারিয়ে যেতে বসেছে। এই রকম অদ্ভুত একটা পরিবেশের মধ্যে আমাদের কৃষ্টিকে রক্ষা করার দায় থেকেই উত্তর ইতিহাস পত্রিকার চলা শুরু হয়েছিল। সেই পত্রিকার সম্পাদক হিসেবে আমার একটা দায় ছিল উত্তর ইতিহাস চিন্তা চেতনা বিষয়ে সবাইকে জানান দেওয়া। আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে হয়তো উত্তর ইতিহাস বিষয়েই আলোচনা করব, কিন্তু আজকে আমরা আলোচনা করব কবিতা বিষয়ে। অন্তত কবিতাকে আমরা কিভাবে মানুষের কাছে, সবার কাছে, সর্বজনীন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই কথাটাই জানানো আমাদের মূল উদ্দেশ্য। এবার যে কবিতাটা আমি শুরু করলাম, যে কবিতাটা পড়ে আমি আজকের এই এপিসোড শুরু করলাম, এই কবিতাটা আমার প্রিয় শ্রাবণ মেঘ কাব্য পুস্তিকার 3 নম্বর কবিতা। এবার কবিতাটা শোনার পরে একজন পাঠকের প্রথম প্রতিক্রিয়া কি হয়? প্রথম প্রতিক্রিয়া এটাই হয় যে এই কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন।
এই কবিতার মধ্যে লেখক কি ইনফরমেশন, কি তথ্য বা কি অনুভূতি আমাদের সামনে তুলে ধরছে। মানে এক কথায় আমরা আমাদের পরীক্ষার খাতায় যে উত্তর লিখি, প্রশ্নের ভিত্তিতে অমুক কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন, এই যে একটা অর্থ খোঁজার একটা প্রয়াস আমাদের কিন্তু থাকে। স্বভাবতই আমরা যে কাজটা করি তার পিছনে একটা কার্যকারণ সূত্র থাকে, এবং যারা সেটা করে, অন্তত প্রথম করে, সেটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার হয়। এবার তাহলে এই কবিতাটাও একটা ব্যাখ্যা চাইছে, কি বলতে চেয়েছেন কবি। এই প্রশ্নটা কিন্তু একদম প্রাথমিক স্তরের, একদম প্রথম দিকের প্রশ্ন। মানে বিগিনার্স, যারা প্রথম শুরু করছেন কবিতা পড়া, তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমার বিশ্বাস যে আপনি সেই একদম শুরুর মানুষটি নন, আপনি একজন বয়স্ক মানুষ, বেশ কিছুদিন আপনি কবিতার সঙ্গে আছেন, শিল্পের সঙ্গে আছেন, অন্তত ক্লাসরুমের পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে আছেন। তাহলে এই কবিতাটি আমাকে কি বলতে চেয়েছে, এটা প্রশ্ন যেমন আছে, তেমনি আর একটা উত্তরও অন্তত কবিদের পক্ষ থেকে বা কবিতার ভাষ্যকারদের, কবিতার ব্যাখ্যাকারদের পক্ষ থেকে একটা কিন্তু উত্তর আছে। সেটা বলা হয় যে কবিতার কোনো ব্যাখ্যা হয় না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমরা তার থেকে একটা অর্থ খুঁজতে চাইছি, আর একদিকে উত্তর আসছে কবিতার কোনো ব্যাখ্যা হয় না। তাহলে পাঠক হিসেবে আমি কোথায় দাঁড়াবো? আর যার কোনো ব্যাখ্যা হয় না সেটা আমি গ্রহণই বা করবো কেন? যিনি আমাকে এটা আমার কাছে বিক্রি করছেন বা আমাকে উপহার দিচ্ছেন, তিনি নিশ্চয়ই আমাকে কোনো একটা কিছু বলতে চাইছেন। সেই বলাটা তাহলে কি? এইখানে একটা বড় প্রশ্ন প্রশ্ন জাগে আমাদের মনের মধ্যে। এবার এই কথাটা এত সহজে, এত সরলভাবে মানে উত্তর লেখার মতো করে দেওয়া সম্ভব নয়। এখানটাতেই সমস্যাটা দাঁড়িয়ে রয়েছে। সাধারণ মানুষকে, অন্তত সাধারণ পাঠককে এই কথাটা কেউ কখনো বলে দিচ্ছে না যে কেন ব্যাখ্যা নয়, কেন ব্যাখ্যা হয় না, বা আদৌ ব্যাখ্যা হয় না, বা ব্যাখ্যা হয় না কথাটা কি সত্যি সত্যি মানে সঠিক, না একটা কথার কথা। এই বিষয়গুলো মানে যেহেতু কবিতা লেখক এবং কবিতা পাঠকের মধ্যে একটা বিস্তৃত মানে দূরত্ব তৈরি হয়ে আছে, ফলে স্বাভাবিক সম্পর্কটা তৈরি হয়ে ওঠেনি, ফলে আমাদের এই প্রশ্নটা এসে যায়। এবার যারা ক্লাসরুমে পড়ছে হয়তো তাদের মধ্যে থেকে কেউ কেউ এর কাছে আসতে পারে, তারা সেটাকে ধরতে পারে, কবিতার সঙ্গে জীবন কাটাতে পারে, কিন্তু সবাই পারে না। আমার এইখানেই একটু বক্তব্য আছে, আজকে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে যে কবিতাকে সত্যি সত্যি কি ব্যাখ্যা করা যায় না, বা আদৌ কবিতার কি ব্যাখ্যা হয়ই না, তাহলে আমার কাছে সে কিভাবে ধরা দেবে, আমি কিভাবে কবিতার মধ্যে প্রবেশ করব? এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে প্রথমে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এই, আপনি একটা নদীর পাড়ে, ধরুন গঙ্গার পূর্ব পাড়ে বসে আছেন, কোনো ঘাটে বসে আছেন, বিকেলবেলা, ওপারে সূর্য ডুবে যাচ্ছে, মাঝখানে নদীতে মাঝি নৌকোগুলো, মাছ ধরা নৌকোগুলো সিলুটের মতো কালো হয়ে আছে লাল টকটকে জলের মধ্যে, আকাশে মেঘের খেলা চলছে। এই একটা অদ্ভুত পরিবেশে আপনি মুগ্ধ হয়ে বসে আছেন, নির্বাক হয়ে বসে আছেন, বাকরুদ্ধ হয়ে বসে আছেন। তাহলে আমার প্রশ্ন, এই যে সুন্দর একটা অনুভব সারা আকাশ জুড়ে, সারা প্রকৃতি জুড়ে বিরাজমান, আর তাই দেখে আপনি মুগ্ধ হয়ে যাচ্ছেন,
এই দৃশ্য আপনাকে কি বোঝাতে চাইছে? এই দৃশ্য কি কিছু বোঝাতে চাইছে আদৌ? এই যে প্রশ্নটা যদি কোনো উত্তর থাকে, তাহলে কবিতা কি বলতে চাইছে তারও একটা উত্তর আছে। আর যদি এই প্রশ্নের কোনো উত্তর না থাকে, তাহলে কবিতা কি বলতে চাইছে বা আদৌ কিছু বলতে চাইছে যে কিনা কবিতার কোনো উত্তর হয় না, এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে। আপনার মনের কাছে জিজ্ঞেস করুন, এরকম অপূর্ব দৃশ্যের পাশে দাঁড়ালে পরে আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার জন্ম হয়। হয়তো হয়তো এরকম কিছু হয়, আমার ভেতরের যে ভাবনা তরঙ্গ আছে, সেই ভাবনা তরঙ্গের সঙ্গে এই প্রাকৃতিক ভাবনা তরঙ্গের কথা একটা সাযুজ্য তৈরি হয়ে যায়, একটা সমমর্মিতা তৈরি হয়ে যায়। তখনই ভালো লাগাটা তৈরি হয়, জন্ম দেয়। একটা পাহাড়ের কিনারে ৬,০০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে আপনি খাদের কিনারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখলেন একটা গা ছমছমে অনুভূতি, নিচে শুরু হয়ে একটা নদী বয়ে যাচ্ছে। আপনার একদিকে ভালো লাগবে আর একদিকে আতঙ্ক হবে। এই আতঙ্কিত আপনি আর এই ভালো লাগার আপনি, এই দুই আপনি মিলে যে একটা অদ্ভুত অনুভূতি, তার কি কোনো ব্যাখ্যা হয়? সে কি আদৌ কিছু বলতে চায়? তাহলে কবিতা কি ব্যাখ্যা করবে? আদৌ কবিতা কিছু ব্যাখ্যা করে না। এই যে প্রাকৃতিক দৃশ্যাবলী, এই যে রঙের নানা রকমের খেলা, এই যে শব্দের নানা রকমের সংযোগে একটা অদ্ভুত শব্দতর জগৎ তৈরি হওয়া, এই জগৎটাই আমার মধ্যে যখন প্রবেশ করছে, আমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যখন প্রবেশ করছে, তখন হয়তো এই দুটো পরিস্থিতির মধ্যে আমার মন এবং এই প্রকৃতির মধ্যে অদ্ভুত একটা ভাবের বিনিময় হয়ে যাচ্ছে, আমার অলক্ষ্যই হয়ে যাচ্ছে, আমি সেটাকে ধরতে পারছি না। এবার ভাবুন, কবিতা কি নিয়ে তৈরি? কবিতা শব্দ নিয়ে তৈরি। ছবি যেমন রং নিয়ে তৈরি, গান যেমন সুর নিয়ে তৈরি, কবিতা শব্দ নিয়ে তৈরি। শব্দগুলো পরপর কবির মনের মধ্যে জন্ম নিচ্ছে। সেই শব্দগুলোকে কবি ধরে ধরে নিয়ে আসছেন আমাদের জন্য বাস্তব জগতে, তাকে লিখছেন। কিন্তু প্রকৃতপক্ষে কবিতা তো এই বইয়ের মধ্যে নয়, কবিতাগুলো রয়েছে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের ভাবনার মধ্যে। কবিতাগুলো জন্ম পাচ্ছে আমাদের প্রাণের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের সেই মস্তিষ্ক যাকে আমরা আমাদের ব্রেন বলি, সেই ব্রেনের মধ্যে। সেখানে যে হয়তো, আমি আবার বলছি, হয়তো এর অন্যরকম ব্যাখ্যা হতে পারে, আমি এইটাকে এরকমভাবে বুঝি বলে এটাকে বলছি। হ্যাঁ, হয়তো আমার মনের মধ্যে এমন কোনো অনুরণন তৈরি করছে, যার সঙ্গে আমার স্মৃতিভাণ্ডারে সঞ্চিত, আমার ভাবনার মধ্যে রক্ষিত কোনো ভাবনার সঙ্গে মিলে যাচ্ছে, কোনো শব্দ পরম্পরার সঙ্গে, কোনো ধ্বনি তরঙ্গের সঙ্গে মিলে যাচ্ছে, আর সেটা আমার মধ্যে ভালো লাগা জন্ম দিচ্ছে। এই যে বিষয়টা, একে কি ব্যাখ্যা করা যায়? একে কি ব্যাখ্যা করা উচিত? এই জন্য আমরা যারা কবিতার ব্যাখ্যা করতে চাই, বোঝাই, তারা আমরা বারবার করে বলি, এই ব্যাখ্যাটা চূড়ান্ত কোনো ব্যাখ্যা নয়। এই ব্যাখ্যাটা আমার এই মুহূর্তে, বর্তমান মুহূর্তে যখন আমি পড়লাম, সেই পড়ার পরে এই শব্দগুলি আমার মনের মধ্যে যে রকমের ভাবনার জন্ম দিয়েছে, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনার মনের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে এই শব্দগুলো যে অনুরণন তৈরি করছে, সেটাই হচ্ছে ব্যাখ্যা। আমি যে কবিতাটা পড়ে শোনাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি, আবৃত্তি করে শোনাচ্ছি, সেই কবিতার ধ্বনি তরঙ্গ আপনার মস্তিষ্কের মধ্যে যেভাবে অনুরণন তৈরি করছে, সেটাই হচ্ছে কবিতা। এ কারণেই বলা হয়, কবিতার বইয়ের মধ্যে কবিতা থাকে না, কবিতার শব্দের মধ্যে কবিতা থাকে না। শব্দ তরঙ্গ আমাদের মস্তিষ্কের মধ্যে যে অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে, সেইগুলোই হচ্ছে কবিতা। তাহলে তাই যদি হয়, এক একটা সময়ে, এক একটা ঋতুতে, এক একটা মুডে, আমাদের ভাবনার কতগুলো অনুষঙ্গে, আমাদের বয়স ভেদে, স্থান কাল পাত্র ভেদে
আমাদের অনুভূতিগুলো পাল্টে পাল্টে যায়। তাই এই পাল্টে পাল্টে যাওয়া অনুভূতিতে এই একই কবিতা যদি অন্য রকম মানে নিয়ে আসে, তাহলে কি আমরা বলবো না যে আলটিমেটলি কবিতার কোনো ব্যাখ্যা হয় না? কারণ আমি এখন যে ব্যাখ্যাটা দিলাম বা একে এখন ধরার যে চেষ্টাটা করলাম, সেই ধরাটার সঙ্গে অন্য সময় ধরার অনেক অনেক পার্থক্য হতে পারে। বড় কবিতা তাই যে কবিতাগুলোর মধ্যে এই বহুত্ব, এই বহুমুখী বা বহু সম্ভাবনাময় কবিতা লুকিয়ে থাকে। একটা কবিতা ঠিক একটাই কবিতা না, যত মানুষ যতবার কবিতাটিকে পড়বে ততবার সেই কবিতাটা নতুন নতুনভাবে উদ্ভব হবে আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার মননের মধ্যে। এই জন্যই আমরা বলি কবিতার কোনো ব্যাখ্যা হয় না। যেমন ওই সন্ধ্যা আকাশের ব্যাখ্যা হয় না, যেমন ওই সকালে সূর্যোদয়ের কোনো ব্যাখ্যা হয় না, যেমন পাখির কলতানের কোনো ব্যাখ্যা হয় না, তেমনি করে কবিতা যদি সে সত্যি সত্যি শব্দ তরঙ্গ হয়, যদি সে সত্যি সত্যি সুললিত শব্দ তরঙ্গ হয়, তাহলে সে আমাদের মনের মধ্যে এক ধরনের ভালো লাগার জন্ম দেবে, এক ধরনের অনুভবে জন্ম দেবে। এটা আমাদেরকে একটা কোনো ভাবনার কাছাকাছি নিয়ে যাবে, একটা কোনো ভালো লাগার কাছাকাছি নিয়ে যাবে। কিন্তু এর পরেও একটা কথা থাকে। চর্যাপদে যেমন আমরা বলি সন্ধ্যা ভাষা, আমরা জানি চর্যাপদের একটা আক্ষরিক অর্থ থাকে, আভিধানিক অর্থ থাকে, আর একটা অর্থ থাকে তার আধ্যাত্মিক অর্থ, তার ধর্মীয় অর্থ। এবার আমার মনে হয় যে কবিতার মধ্যে, ভালো কবিতার মধ্যে এরকম দু রকমের অর্থ থাকে। একটা তার অবয়বগত দিক, একটা তার পড়লে আমরা যে অর্থটা পাই, স্বাভাবিক আভিধানিক অর্থ পাই, তেমনি তার ভেতরে রয়েছে তার আর একটা অর্থ, যেটাকে আমরা সাহিত্যের ভাষায় বলি, সাহিত্যতত্ত্বের ভাষায় বলি ব্যঙ্গার্থ। কবিতার বা শব্দার্থের প্রকৃত সন্ধান, কবিতার প্রকৃত সন্ধান পাওয়া যায় এই ব্যঙ্গার্থের মধ্যে। যত বেশি ব্যঙ্গার্থের দিকে একটা কবিতা পৌঁছতে পারে, তত বেশি সেটা ভালো কবিতা, অন্তত তাত্ত্বিকভাবে ভালো কবিতা হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাটা থাকে বলেই কবিতার অর্থ বিভিন্নভাবে ধরা দেয়। কিন্তু একবারেই আভিধানিক যে অর্থটা আমাদের সামনে উঠে আসে, সেটা দ্বিতীয়বার আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। যে পার্থক্যটা সংবাদের সঙ্গে কবিতার থাকে, সেই পার্থক্যটাই এখানে নিহিত থাকে। যে একটা মানে, একটা অর্থ আমি পাঠ করলাম, তারপরে দ্বিতীয়বার আর প্রয়োজন হয় না তা জানা। কিন্তু কবিতার মধ্যে সেই একটা অসীম শক্তি আছে বলেই আমরা কিন্তু তাকে যতবার পড়ি, সে ততবার আমাদের কাছে ততভাবে ধরা দেয়। তাহলে একটা মানে হলো তার অর্থগত অর্থ, আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, গঙ্গা বলতে আমরা গঙ্গা নদীকে বুঝি, জলকে বুঝি, এইরকম এক অর্থটা। আর একটা অর্থ পেলাম আমরা তার ব্যঙ্গার্থ। কবি কোন অর্থটা আমাদের, কোন অর্থের দিকে আমাদের নিয়ে যেতে চায়, এটা তার একটা পর্যায়। আর একটা পর্যায় আছে, যেহেতু আমি আগেই আলোচনা করেছি যে কবিতা আর কিছু নয়, কতগুলো শব্দের সমষ্টি। তাহলে শব্দগুলো পরপর বসে আমাদের কানের মধ্যে যে ধ্বনি তরঙ্গের সৃষ্টি করছে, এবং সেই ধ্বনি তরঙ্গ আমাদের মস্তিষ্কে যখন পৌঁছচ্ছে, মস্তিষ্কের মধ্যে যে অনুরণন তৈরি হচ্ছে, এই অনুরণন আমাদেরকে একটা ভালো লাগার জন্ম দিচ্ছে আমাদের ভাবনার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে। তখনই হয়তো তাই কবিতা হয়ে উঠছে। তিন রকমভাবে কবিতা আমাদের কাছে পৌঁছচ্ছে, একই কবিতা। এটা একটা অবস্থানিক রূপ, এই অবস্থানে এরকম হচ্ছে। আবার প্রতিটি মুহূর্তে, প্রতিটি পাঠে, আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা পাঠে, আলাদা আলাদা বয়সে, আলাদা আলাদা ব্যক্তির কাছে একই কবিতা তত রকমভাবে ধরা দিচ্ছে। তাহলে একটা কোনো খাঁচার মধ্যে, একটা কোনো ধাঁচার মধ্যে কবিতাকে বা শিল্পকে, আমি যে কোনো শিল্প বলুন না কেন, তাকে ধরা যায় না, তাকে ব্যাখ্যা করা যায় না। তার ওই সময়ের একটা আপাত ব্যাখ্যা আমরা করতেই পারি, হয়তো সেটা প্রথম প্রথম আমাদের ধরতে গেলে পরে কাজে লাগে। একজন প্রথম পাঠক, একজন প্রথম শিল্প ভোক্তা,
তিনি তাকে শিল্পের কাছে, কবিতার কাছে, গল্পের কাছে আনতে গেলে পরে হয়তো তার এরকম একটা ব্যাখ্যা আমরা দিয়ে ফেলি, কিন্তু এই কবিতাটা তখনই ওই মানুষটির, ওই পাঠকের, ওই দর্শকের, এই ছবিটি তখনই ওই দর্শকের হয়ে উঠবে, ওই রসিকের হয়ে উঠবে, যখন তিনি সেটার থেকে নিজেই অনুভূতি অর্জন করতে পারবেন। অতএব আমি আশা করব আপনাদের এটা স্পষ্ট হলো যে কবিতার ব্যাখ্যা আদৌ হয় কি না, হলে সেটা কেমন হয়, এবং প্রকৃতপক্ষে কবিতার ব্যাখ্যা কাকে বলে, শিল্পের ব্যাখ্যা কাকে বলে। সত্যি সত্যি তো শিল্পের কোনো ব্যাখ্যা হয় না। শিল্পে যদি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা হতো বিজ্ঞানের মতো, অন্যান্য তাত্ত্বিক বিষয়ের মতো, তাহলে ওই কবিতার ওখানেই, ওই শিল্পের ওখানেই মৃত্যু হতো, ওইখানেই তার যাত্রা শেষ হয়ে যেত। কিন্তু অনন্তকাল ধরে কবিতার যাত্রাপথ বিস্তৃত, সে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। অতএব বন্ধুরা, যারা কবিতাকে বুঝতে চান, কবিতাকে ধরতে চান, কবিতার কাছে, শিল্পের কাছে এসে সময় কাটাতে চান, তাদের এই বিষয়টি আমি মাথায় রাখতে বলি যে আস্তে আস্তে কবিতার কাছে এসে, শিল্পের কাছে এসে তাকে অনুভূতির চেষ্টা করুন। যারা আছেন, যারা কবিতার কাছে আছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিন, তাদের কাছ থেকে উৎসাহ নিন, তাদের কাছ থেকে পদ্ধতি, তারা কীভাবে দেখছে সে ব্যাখ্যাটা শুনুন। তারপরেই আস্তে আস্তে একদিন দেখবেন শিল্প আপনাকে, কবিতা আপনাকে ধরা দিয়েছে। এই প্রচেষ্টাটুকু আপনার দিক থেকে করতে হবে, তাহলেই কবিতা আর অত দূরের জিনিস মনে হবে না। আমি বারবার করে সেই কথাটাই আপনাদের বোঝাতে চাইছি যে শিল্পের কাছে আসুন, কবিতার কাছে আসুন। আমি প্রথমেই একটা কবিতা দিয়ে শুরু করেছিলাম, ওই আমার প্রিয় শ্রাবণ মেঘ কাব্যপুস্তিকারই আর একটা কবিতা দিয়েই শেষ করব। তার আগে যথারীতি আমি আপনাদের বলছি, যদি আমার এই বিভাবসুর আলো পৃথিবী চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে, প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, মতামত দেবেন কেমন লাগছে আপনাদের, আদৌ ভালো লাগছে কি না, বা কী রকমের ভিডিও আপনারা চাইছেন আমাদের কাছ থেকে, কোন রকমের কবিতার পাঠ শুনতে চাইছেন আমাদের কাছ থেকে। আমার বাইরেও, আমার নিজের কবিতার বাইরে, নিজের কবিতা থাকলেও তার বাইরেও যদি আপনারা কোনো কবির কবিতা শুনতে চান অন্তত আমার কাছ থেকে, তাহলে আপনারা জানাতে পারেন নিজের কমেন্টস বক্সে। আমি জানি আমার পাঠ ততটা ভালো নয়, কারণ দক্ষ একজন পাঠক আমি নই, তবু আপনাদের সামনে আমি পড়ছি। আমি স্বপ্নের গভীরে হেঁটে যেতে যেতে বিলাসী মেঘের দেশে পৌঁছে যাই, খুঁজে ফিরি তোমাকে, তোমার গুঁড়ো গুঁড়ো প্রশ্রয়কে, তোমার নাবুঝ উপেক্ষাগুলি ছুঁয়ে দিয়ে অর্জন করতে চাই জন্মান্তরের আলো, আর তোমার বেদনা কলোনিতে বসে খুব করে শুনতে চাই হাসন রাজার গান। তোমাদের অলৌকিক মেঘলা নদীতে ভাসাতে চাই শব্দের মান্দাস, শরতের রূপটানে মেশাতে চাই অফুরন্ত সুরধারা, মৃত্যুর মহড়া, আর এক ঢাল জ্যোৎস্না অভিসারে তোমাকে নিয়ে কাটাতে চাই জন্মান্তরের সংসারহীনতা। শ্রাবণ মেঘ, তোমার সময় হবে তো? ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, শিল্পে থাকবেন, মননে থাকবেন, এই কামনা করে শেষ করছি।